করার চেষ্টা করছে আমাকে। তখন আমার বান্ধবীর মেয়েটা আরোই ছোট ছিল, সে বলছে কি বলছে তুমি পরীর মতো দেখতে নাকি, তখন এসে বলছে হ্যাঁ হ্যাঁ পরীর মতো দেখতে, কিন্তু রাত্রির 12টার পরে দাঁত বেরোবে। একটা ছবি দিয়ে আমি অভিনয় করবো, সেই জন্য এত সাহস পেয়েছে। বল হ্যাঁ, শিগগিরই হ্যাঁ বল, দেখবি। শত্রুতা পেতে 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 না ইন্ডাস্ট্রির মানুষজন ভীষণ ঢাল সামনে রেখে বসে থাকে। অসহ্য, আমাকে অভিনয় শেখায়, এত বড় সাহস। এই জায়গাটা আমার ভালো লাগছে না, এটা এরকম করে হচ্ছে না, ওরকম করে। আমার ফেডারেশনের আন্ডারে কাজ করছে কিছু মানুষ, সেই মানুষকে একটা মেল পাঠাচ্ছি কাজটা বন্ধ করার জন্য। বন্ধ করার জন্য কি কারণে? কোনো দুর্ঘটনা না, কি আমরা আনন্দ করব। বছর 134টা ছবি হয়েছিল, এবছর 34টা ছবি হয়েছে, সামনের বছর আরো কমবে। উত্তর কলকাতার প্রতি আমার অমুক টান আছে, ছোটবেলা থেকে জন্ম, বেড়ে ওঠা, স্কুল কলেজ সবই আমার কেটেছে উত্তর কলকাতায়। এবং সেই টানটা বোধহয় এই যে আমার সঙ্গে যে দুটো মানুষ রয়েছে, মানুষিদি এবং অপাদি, তিনজনেরই এই টানটা রয়েছে। তুমি তো হাওড়া একেবারে। হাওড়া, হ্যাঁ অবশ্যই হাওড়া। আর যেহেতু আমার কোনো মামা নেই, আমার বড় মার মানে আমার জেঠিমার বাড়িটাই ছিল, বাপের বাড়ি ছিল আমাদের মামার বাড়ি, আর সেটা একেবারে উত্তর কলকাতা কলেজ স্ট্রিট দয়াময়ীর বাড়ি, মানে মা দয়াময়ীর বাড়িতে, ওই বাড়ির সঙ্গে লাগোয়া বাড়ি। তো উত্তর কলকাতার সঙ্গে ছোটবেলা থেকেই আমাদের একটা অমোঘ যোগাযোগ। এছাড়াও আমার মায়ের বাপের বাড়ির অংশটা আর কি, সেটা হচ্ছে দমদমে। আচ্ছা, কাছাকাছি। তোমার তো আবার একদম মধ্য কলকাতা, মানে একেবারে উত্তর কলকাতা প্রপার। শ্যামবাজার, শ্যামবাজার, বাগবাজার মাল্টিপারপাস স্কুল, স্কটিশ চার্চ কলেজ, পুরোটাই নর্থ। আচ্ছা, এই ছবিটার নামটা নিয়ে আগে যাই। সেটা হচ্ছে, প্রথমটা ছিল যে এটা আমাদের গল্প, এবার তার সঙ্গে যুক্ত হচ্ছে 5 নম্বর স্বপ্নময় লেন। মানে এবার কি গল্পটা হচ্ছে 5 নম্বর স্বপ্নময় লেনের আমাদের গল্প? আসলে আমরা যাদের গল্প আমি বলতে চাইছি, আমরা তো গোটা পৃথিবী জুড়ে ছড়িয়ে আছি। বোকা মানুষরা, এরা তো সব এক ধরনের বোকা মানুষ, যারা ক্যারিয়ার নিয়ে ভাবে না, যারা বোকার মতো নিজেদের সিনিয়রদের জন্য নিজেদের জীবন উৎসর্গ করার কথা ভেবে ক্যারিয়ার তৈরি করে, যে ক্যারিয়ার করলে পরে ওদের পাশে থাকা যাবে। এরা মূর্খ মানুষ, এরা বেশি দূর পারে না যেতে। তো এই বোকা মানুষগুলোকে নিয়ে গল্প, তারা গোটা পৃথিবীতে ছড়িয়ে আছে। কাজেই ওটা আমার নিজের মনে হয়, আমি যে কটাই ছবি বানাতে পারি না কেন আমার জীবদ্দশায়, সবগুলোতে এই মানুষগুলো ভীষণভাবে থাকবে। তো সবগুলোই তাহলে আমাদেরই গল্প। একদম। তুমিও কি এরকম? আমি বলতে চাইছি তোমার দেখা কতগুলো বোকা মানুষ এরকমও রয়েছে, তাই তো? আমি সবথেকে বড় বোকা মানুষ, যে এখনো পর্যন্ত 11 জনের সংসার নিয়ে চলছে। 28 বছর ধরে সংসার করছি, জয়েন্ট ফ্যামিলির মেয়ে ছিলাম। পরবর্তীকালে আমার শ্বশুর বাড়িতে 12 জন মেম্বার ছিল, এবং 12 জন মেম্বারটা শুধু সবসময় থাকে। শনি রবি আমি বাড়িতে আছি, মানে অন্তত 26 থেকে 30 জন পাত্র। এখন সেটা কমে 11 জন এসেছে, মানে 11 জন নয় 10 জন। আমার শ্বশুরমশাই, দিদি শাশুড়ি মারা গেছেন, আমরা এখন 10 জন থেকেই আমরা 12-14 হয়ে যাই আর কি। সুতরাং আমি এরকম বোকা থাকতে খুব ভালোবাসি। আমি কোনোদিনও চালাক হতে চাই না। কেন আমি চালাক হব? কেন ওরকম ভাবে বাঁচবো? আমি বোকা হওয়ার অনেক সুবিধা আছে, অনেক ভালো লাগা আছে, অনেক আরাম আছে। আমি বোকাই থাকি। অসুবিধাও কিন্তু আছে। অসুবিধাটা মানিয়ে নেওয়া যায়, কারণ আমি বোকা বলে আমার সঙ্গে যে চালাকি করছে সেটা তার কারমা, আমার নয়। সুতরাং আমার উপর নেই ভুবনের ভার। না। আর আমি যেটা কথা বলবো, তুই যেটা বললে যে অসুবিধা আছে, বোকা হয়ে থাকলে অসুবিধা আছে, অসুবিধা হয়তো আছে, সেটা আমি জানি না। কিন্তু একটা জিনিস ঠিক, কি জানো তো, যে এই ধরনের বোকা মানুষগুলো, তাদের না জীবনে কোনো চাপ নেই, কারণ তাদের চাহিদাটা তো কম। একদম। তারা তো সবাইকে নিয়ে মিলিয়ে মিশিয়ে আছে। ওই সব থেকে বড় কথা কি মানে বলতো, দুঃখ পাওয়া কম। আমায় কেউ ঠকালো আমার সঙ্গে, আমি জানি এরকমই হয়। অতএব এইটা কেন করলো, কি জন্য করলো, আমি তো এটা করিনি, ও কেন করলো, আমি এত করেছি, এইসব প্রশ্ন আসবে না। গোটা জীবনটা তো দুটো শব্দের উপর দাঁড়িয়ে আছে। এক নম্বর শব্দটা হচ্ছে চাওয়া, আর 2 নম্বর শব্দটা হচ্ছে না পাওয়া। এই দুটোকে যদি ব্যালেন্স করে ফেলতে পারো, এবং তোমার বোকামো নিয়ে যদি শান্তিতে থাকো, তুমি জীবনে তোমার মধ্যে সুখী কেউ। একদম। এই আমি বলছি যে চাওয়া না পাওয়ার যে কথাগুলো বললে, এটা 21 বছরের বন্ধুত্ব যেটা বলছি তুমি, ড্রাকুলা। এইটা কিন্তু সত্যি কথা বলেছে, জানো তো। একবার কি হয়েছে, আমরা একটা ক্লাবে গেছি আর কি, সেখানে ছিলাম। আর আমার বান্ধবী আমার থেকে 15 বছরের বড়। 60 করে দিচ্ছে তোমাকে, আবার কামড়াবে, ওটাকে ঠিক করছে। আমার থেকে 15 বছরের বড়।
আর বান্ধবীর আমি তোর থেকে 9 বছরের বড়, তোর থেকেও বড়। আর আমার বান্ধবীর মেয়ে, সে আমার থেকে 15 বছরের ছোট, তারই মেয়ে, দুজনেই আমার বন্ধু। এবার মানে আমরা খুব নাচানাচি হই হই করছি, তো একজন এসে প্রচুর ইমপ্রেস করার চেষ্টা করছে আমাকে। তখন আমার বান্ধবীর মেয়েটা আরোই ছোট ছিল, সে বলছে কি বলছে তুমি পরীর মতো দেখতে নাকি, তখন এসে বলছে হ্যাঁ হ্যাঁ পরীর মতো দেখতে, কিন্তু রাত্রির 12টার পরে দাঁত বেরোয়। রাত্রির 12টার পরে কিন্তু নাইট শুট করতে দাঁতটা বেরিয়ে আসবে। মানে হাসিটা তো ওরকমই, মানে হাসিটা বেশ একদম একদম রসিক হাসি। তা নয়, কি জানো তো, যেসব মেয়েরা একা লড়াই করে বড় হয় না, তাদের এই দাঁতগুলো বেরোনো খুব দরকার। তাদের দাঁত নখ একদম ভয়ঙ্কর রকম ভাবে ভিজিবল হওয়া দরকার, বেড়ালের মতো না, কুকুরের মতো দেখা যায়। লুকিয়ে রাখি না আমরা, আমরা দেখিয়ে দিই ভাই এটা আছে, কিছু করার আগে মাথায় রেখো দাঁতটাও আছে, নখটাও আছে, সব আছে। আর ভগবান তো মুখ দিয়েইছে, নাহলে তো শেষ করে টেনে নিয়ে যায়। চলো ঠিক আছে। তো আমার কিছু সেট প্রশ্ন ছিল, সেই প্রশ্নগুলো বলতে বলতে একটা প্রশ্ন মনে পড়লো, সেটা হচ্ছে যে আমি বোধহয় খুব, আমি দর্শকদেরও বলছি যে আমি খুব এরকম বাংলা ছবি পরিচালকদের দেখিনি যে একটা ছবি শেষ হতে হতেই তার সাফল্যের স্বাদ নিতে নিতেই পরের ছবির অ্যানাউন্সমেন্ট, তার কাস্টিং, মানে এইটা কি তো একটা পদ্ধতি, যেটা বলছিলাম যে একটা প্রক্রিয়া, মানে এই রিস্কটা নাও কি করে, মানে আমি কতটা টাকা উঠছে আমি একটু দেখে নিই, একটু আস্তে খেলবো, সব পরিচালকটা একটু সিকিউর না। আমাদের যেটা হয়, প্রথমত আমার আর শুভঙ্করের বন্ডিংটা খুব ভালো, ও কি চাইছে আমি বুঝতে পারি, আমি কি বলছি ও বুঝতে পারে, তো এটা একটা হয় পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2 হচ্ছে আমরা প্রথম থেকে একটা স্ট্র্যাটেজি নিয়েছিলাম, সেটা হচ্ছে আমরা আমাদের পেরিফেরির মধ্যে যত সম্ভব মানুষ যারা অভিনয় জানেন অথচ সুযোগ পান না, তাদেরকে একটা প্ল্যাটফর্ম দেওয়ার চেষ্টা করব। আজীবন তো তাদের কাজ দিতে পারবো না আমরা, হ্যাঁ, কিন্তু একটা প্ল্যাটফর্ম যেটা ইউজ করে তারা কত বলতে পারবেন যে শুধু জুনিয়র আর্টিস্টে থাকি না আমরা, শুধু একটা সিনে একটা ডায়লগ বলি না আমরা, আমরা ভালো অভিনয় করতে পারি, দেখো সেটা প্রমাণ করে দিয়েছি, এই বলার জায়গাটা দেওয়ার চেষ্টা করব। সেই ভাবনা থেকে আমরা মোটামুটি আমাদের 5টা আগামী, মানে এই স্বপ্নময় লেন নিয়ে 5টা ছবির গল্প আমাদের ফিক্সড হয়ে আছে, এবং আমরা এই যে আমাদের স্বপ্নময় লেনটা রিলিজ করবে, আমরা কিন্তু জানি আমরা 3 নম্বর ছবিটা কি করবো। আমি এটার সঙ্গে একটা জুড়ে গেছে প্রশ্ন, হচ্ছে তোমাদের তো সাহসটা হয় কি করে, মানে সাহসটা এই কারণে বলছি, এই 5টা ছবিতেই আমি অভিনয় করব বলে ওই জন্য এত সাহস পেয়েছি। এই 5টা ছবিতেই আমি অভিনয় করব সেই জন্য এত সাহস পেয়েছি। বল হ্যাঁ, শিগগিরই হ্যাঁ বল, দেখবি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আমি পশ্চিমবঙ্গে বাস করি, প্রতিশ্রুতি দিতে আমার জুড়ি নেই, আমি প্রতিশ্রুতি এইটা তো বটেই যে অপাধি রয়েছে, সেটা তো একটা কারণ, অবভিয়াসলি সেটা কারণ। আমার প্রশ্নটা হচ্ছে যে এই সাহসটা এই কারণে বলছি কারণ এই প্রডিউসারের এতগুলো টাকা, তার আবার নাম আবার শুভঙ্কর, আমার সঙ্গে সেটা জুড়ে যায়। দ্বিতীয়ত হচ্ছে এই এতগুলো আর্ন করা ছেলেমেয়েদের নেওয়া, তার মধ্যে একটা ব্যাপার আছে, আমি এরকম বহু ক্ষেত্রে দেখেছি, মানে শুনেওছি, সেটা হচ্ছে যারা এতদিন ধরে ইন্ডাস্ট্রিতে আছে তারা যখন একজন আর্ন করা ছেলের সাথে বা একটি মেয়ের সাথে শুটে আসে, তাদের অনেক মানে ট্যান্ট্রাম হয় দুটো সিন করার পরে। না না, সে আমার সঙ্গে, আমি তো আর্ন করা নই, আমি তো আমার সবচেয়ে বড় সুবিধা, ও তোমার ফার্স্ট উত্তরটা পরে দিচ্ছি, এটা আগে দিই, সাহসের কথাটা পরে বলছি। আমার সব থেকে বড় যেটা সুবিধা হয়েছে সেটা হলো ডিরেক্টর হিসেবে আমি যেসব অভিনেত্রীদের পেয়েছি তাদের সবার ট্যান্ট্রাম আমি চিনি, কারণ ওই ট্যান্ট্রাম সঙ্গে নিয়ে আমি কাজ করেছি, তারাও আমার ট্যান্ট্রাম চেনে, দেখ পড়লো কথা সবার মাঝে যার কথা তার গায়ে বাজে, এবার চিনি, ফলে আমি জানি কখন কোথায় খেললে আমি তাদের থেকে কাজ আদায় করে নিতে পারবো, কলিগ হিসেবে তো আমি তাদের চিনি। চুপ কর, এবার সেটা আমি জানি, ফলে আমার ওই প্রবলেমটা হয়নি। আর যারা আমার সঙ্গে কাজটা করতে এসেছে তারা আমার সঙ্গে এতটাই কোঅপারেট করেছে, এবার বল কমেন্ট কর কিছু একটা, এবারে ছোট, এবারে তারা এতটাই কোঅপারেট করেছে, তো সেটা আমি কালকেই কাকে একজনকে বলছিলাম যে সবাই বলেন আমাদের ইন্ডাস্ট্রিতে বন্ধু নেই, কিন্তু আমি এই ছবিটা করতে গিয়ে এবং মাঝপথে শুভঙ্কর সেই ছবিটা ধরে, তারপর পরের ছবিটা আমরা এই যে এটা স্বপ্নময় লেন আমরা একসাথে করেছি, আমরা ভীষণভাবে এটা ফিল করেছি ইন্ডাস্ট্রিতে বন্ধু আছে, তোমাকে সেই মানুষগুলোকে বলতে হবে যে আমি তোমার বন্ধুত্ব চাই, আমি তোমার শত্রুতা চাই না,
কারণ শত্রুতা পেতে 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 না ইন্ডাস্ট্রির মানুষজন ভীষণ ঢাল সামনে রেখে বসে থাকে। তারা ধরেই নিয়েছে যে এই কথা বলছো, এর পেছনে তোমার কোনো উদ্দেশ্য আছে, কারণ এটা ঘটেই। ওই জন্য তুমি যে শত্রু নও, তুমি যে বন্ধু, এবং তুমি বন্ধুত্ব চাও, এটা যদি তুমি সিগন্যালটা দিতে পারো তাহলে বন্ধুত্ব ঘুরে আসবে তোমার কাছে। এটা আমরা প্রমাণ পেয়েছি। আর সাহসের কথা তুমি বলছিলে যে একটা ছবি করতে গেলে ছোট হাউস আর একটা ছবির অ্যানাউন্সমেন্ট, আমি তোমায় কথাও বলেছি যে আমাদের যদি আমাদের যা প্ল্যান আছে সব যদি ঠিকঠাক থাকে তাহলে 5 নম্বর স্বপ্নময় লেন রিলিজ করার পরে পরে আমরা আমাদের পরের কাজও বলবো, এবার ঈশ্বরের ওপর কি হবে। তো এটার পেছনে দুটো কারণ আছে। 1 নম্বর কারণ হচ্ছে আমার প্রডিউসারের জীবনে কোনো চাহিদা নেই। সে মনে করে না যে তার ছবির লাভের টাকা দিয়ে সে বিরাট বড় গাড়ি কিনবে, সে বিরাট বড় ফ্ল্যাট কিনবে, সে ব্যাংকক হংকং বেড়াতে যাবে। তার এই চাহিদাটা নেই জীবনে। তার যা আছে সেটা তার কাছে মোর দ্যান এনাফ। সে বাঙালির ছেলে, সে ব্যবসাটাই করতে এসছে, এই ছবি বানাবে, এটাতেই সে কনসেন্ট্রেট করেছে, এটা তার ভালোবাসা, তার প্যাশন। তো কাজে এখান থেকে তার বিশাল কিছু লাভ করার নেই। লাভ মালককে চাইলে এমনি আসবে, পরিকল্পনা করে নয়। কাজে ওই চাপটা আমার নেই ফাইন্যান্সিয়াল যে ও আটকে দেবে, ওর নিজেরই নেই, তো আমার থাকলো কি করে। আর 2 নম্বর কথা যেটা, সেটা হচ্ছে আমাদের বাজেট খুব কম থাকে। আমরা সত্যি সত্যি ছোট বাজেটের ছবি করি। আমরা আমার বন্ধুত্বের সুযোগ নিয়ে কোনো আর্টিস্টকে বেশি পয়সা দিই না, এবং তারাও অদ্ভুতভাবে করে দেয় কাজটা। টেকনিশিয়ান ভাই বোনেরা তারাও অনেক কোঅপারেট করেন আমাদের সঙ্গে, অন্তত এতদিন করেছেন, আমি নিশ্চিত পরের কাজগুলোতেও করবেন। ফাইন্যান্সিয়াল বার্ডেনের মধ্যে আমরা নিজেদের ফেলি না, ফলে সেটা ওভারকাম করার গল্পই তৈরি হয় না। ছোট বাজেট, ছোট কাজ, অল আপডেট, অনেক দিন ধরে কাজ, মানে এর পরের গুলো যে 5টা আমাদের যদি শুটিং লাস্ট ডে, সেই দিন শুভঙ্কর সমস্ত জুনিয়র টেকনিশিয়ান ভাই বোনেদের পেমেন্ট ক্লিয়ার করে দিয়েছে। তারা নিজেরা বলেছে তাদের কাছে এটা আনএক্সপেক্টেড ছিল। লাস্ট ডে যেদিন আমাদের লাস্ট শুট হচ্ছে সল্টলেকের একটা বাড়িতে, তখন কিন্তু নিচে অলরেডি ভাউচার তৈরি হচ্ছে, একজনেরও পেমেন্ট যেন বাকি না থাকে। তারপর সিনিয়র আর্টিস্টরা ইত্যাদি ইত্যাদি, সে তো ধীরে ধীরে হয়েছে। কিন্তু জুনিয়র টেকনিশিয়ান যারা, তাদের তো এই পার ডে এই ভরসা। এবং আমাদের ইন্ডাস্ট্রিতে আছে যে শেষ দিকে সবাই টেন্সড হয়ে যায়, লাস্ট টাকাটা কবে পাবো। হ্যাঁ, তো এইগুলো ওর আছে, শুভঙ্করের মধ্যে আছে। তো ন্যাচারালি ওর আছে বলে আমার সেই কনফিডেন্স আছে হবে। আর তোমাকে যেটা বলছিলাম যে আমরা চাই যে এনারা কাজ পান, সেই জন্য আমরা অডিশন নিয়েছি 2টো। একটা হয়েছে, তার থেকে এখানে কাজ করছেন, আরও একটা অডিশন নিয়েছি, যার থেকে আমরা আগামী 3টে ছবির কাস্ট আমরা সিলেক্ট করব। ভাববো, এখনো করিনি, এখনো সেভাবে এক্সপেরিমেন্ট শুরু হয়নি। জানুয়ারিতে বসবো ওটা নিয়ে, রিলিজটা চলে এলো মাঝখানে। তাদের তো কাজ দেওয়ার আছে, আমরা তাদের ঠকাতে পারবো না। তারা অডিশন দিয়েছেন, তারা আমার কাছে 1 নম্বরে অডিশন যিনি দিয়েছেন, 11টার সময় অডিশন অন করেছিলাম, 1 নম্বরে যে ছেলেটি এসেছিল, সে ওই অফিসের সামনে এসে বসেছে যখন, তখন রাত 2টো। আমি ওর দিকে, এটা ইটস ট্রু, আমি ওর দিকে তাকিয়ে বললাম, তুমি 2টোর সময় এসেছো? বলে আমি চেয়েছিলাম আমি 1 নম্বর হব। তাহলে 1 নম্বর যদি 2টোই আসে, তাহলে 2, 3 যারা, তারাও ওরকমই এসছেন। এবং সত্যি, এটা যে কতখানি সত্যি, যিনি 50 নম্বর, তিনি আবার আমার কাছে পড়েছিলেন, তিনি 4টের সময় এসেছেন। তার মানে 1টা থেকে 4টের মধ্যে 49 জন হয়ে গেছে। তো এনারা কেন এসেছেন? চতুর্দিকে প্রচুর অডিশন হয়, তা সত্ত্বেও এনারা কেন এসেছেন এত কষ্ট সহ্য করে? কোথাও একটা বিশ্বাসের জায়গা, ভরসার জায়গা, সেটা ভেঙে দেওয়ার কোনো রাইট নেই আমাদের। ফলে কাজ করতেই হবে, এনাদেরও কাজ দেওয়ার জন্য। ঠিক আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আমি অপাদির কাছেই যাবো। সেটা হচ্ছে যে যেরকম সৃজিতের একটা অনুপম আছে, প্রীতম চক্রবর্তী একটা অরিজিৎ সিং আছে, আর একটু যদি আমরা আর পেছন দিকে যাই এবং প্রভাত প্রতীপ ডিরেক্টরের কথা বলি, যে সত্যজিৎ রায়ের যেরকম একটা সৌমিত্র চট্টোপাধ্যায় ছিল, তোমার কি মনে হয় কোনোভাবে যে তোমার একটা মানসী সিনহা আছে, বা মানসী সিনহার কি মনে হয় যে আমার একটা অপা আছে? মানে এই কম্বিনেশনটার কথা বলছি না। দেখো, এইটা শিবুরকে নিয়ে একটা সময় বলতো যে শিবুর সব ছবি আমি করি। মৈনাকের সঙ্গে আমি 6টা ছবি করে ফেলেছি, মৈনাকের ক্ষেত্রে এটা মানে প্রযোজ্য। মানুষ সঙ্গে এটা নিয়ে আমার 2nd ছবি। আমাকে ডিরেক্টররা নিয়ে কাজ করতে পছন্দ করেন, আমারও পছন্দের ডিরেক্টরস আছেন, তাদের সঙ্গে আমি কাজ করতে পছন্দ করি। মানসী ওয়ান অফ দেম, যার সঙ্গে আমি কাজ করতে পছন্দ করি।
এবং আমি জানি যে কোনো পরিচালক আমার মতো যদি চরিত্র থাকে বা আমাকে যদি প্রয়োজন হয় চরিত্রটায়, তাহলে আমাকেই নেবে, সেই কাজটা আমি পাবো। কিন্তু আমার বন্ধু বলে বা আমার খুব পছন্দের মানুষ বলে আমি জোর করে তার সিনেমায় আমি কোনোদিন ঢুকতে চাই না। আমি এটা পছন্দ করি, এটা আমার জীবনের রুলস। আমাকে যদি তোমার একটা কম্বিনেশন তৈরি হয়ে যায়, তো এরকমও তো হয় যে ভালো লাগা থেকে এবার কি হয়, ডিরেক্টরের একটা ভরসা তৈরি হয় যে অপাদিকে নিয়ে আমি এই ছবিটা করতে চাই, অপাদিকে নিয়ে আমি এই কাজটা করতে চাই। যেটা মানু সেকেন্ড ছবির ক্ষেত্রে হয়েছে, মানু আমাকে এই চরিত্রটাই না নিলেও পারতো, এটা যে কেউ করতে পারতো, কিন্তু ওর মনে হয়েছে যে না আমি এই চরিত্রটাই অপরাজিতাকে নেব। প্রথম ছবির ক্ষেত্রটা আমি ছেড়ে দিলাম, সেটা আমাকে প্রয়োজন ছিল, কিন্তু সেকেন্ড ছবির ক্ষেত্রে যে আমাকে খুব একটা প্রয়োজন ছিল তা কিন্তু নয়, কিন্তু ওর মনে হয়েছে যে না উপায়টা অন্যরকম। এটা একটা ভরসার জায়গায় তৈরি হয়ে যায়, আর সেটা আর্টিস্টের ক্ষেত্রেও তৈরি হয়, সেটা ডিরেক্টরের ক্ষেত্রেও তৈরি হয়। কিন্তু আমার মনে হয় যে আমি সেই চরিত্রই করতে কমফোর্টেবল যেখানে ডিরেক্টর আমাকে চাইছে, আমি জোর করছি। আচ্ছা একটা কথা বলে, এই যে বলছি যে বন্ধু পরিচালক হলে সুবিধা অসুবিধা দুটোই হয়, এবং পরিচালকের যদি বন্ধু অভিনেতা হয় সেটাতে অসুবিধা সুবিধা দুটোই হয়। তোমাদের দুজনের ক্ষেত্রেই বলছি যে কি অসুবিধা এবং সুবিধা তোমরা পুরোটাই অসুবিধা। যেমন পুরোটাই অসুবিধা। তো কাজ করছো কি করে, মানে তুমি কাজ করছো অসুবিধার মধ্যে, অসুবিধা আছে বলেই কাজ করছি। অসহ্য মানে এই অসুবিধাটা যদি একটু বলো, একটু খোলসা করে বলো। একটা ছোট্ট তুমি এই যে বলে আজকে তোরা কতক্ষণ ওয়েট করেছিস, পাঞ্চুয়ালিটির পর নেই, কিন্তু কি করব, কামড়ায় আবার। হ্যাঁ আবার কামড়ায়, কি করব, আমার আঁচল দিয়ে নিজের জামা কাপড়ে নোংরা মোছে, কাঁচা শাড়ি আঁচল দিয়ে, তো কি করব, আমি ফেলে দিতে পারছি না, তো অভিনয়টা ভালো করে বলো। অসহ্য আমাকে অভিনয় শেখায়, এত বড় সাহস, এই জায়গাটা আমার ভালো লাগছে না, এটা এরকম করে হচ্ছে না, ওরকম করে। শোন 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 আমি বলি, একটা সিন ছিল, সেই সিনটায় খুব হেসে হেসে কথা বলছে, মানে আমি তো সবার সামনে বলতে পারছি উনি আবার অপরাজিতা আড্ড, ওনার আবার ইয়েতে লাগবে, বই লাগবে, আমি চাপা শোন সরষে উঠে বল বল কোন জায়গাটা ভালো লাগেনি বল, সবার সামনে তো বলবি না, ঘরে এসে বলবি বল 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 কোন জায়গাটা। তখন আমি ওকে একটা সিনেমার নাম করে বললাম অমুক সিনেমার মতো লাগবে, আমি জানি তুই এইটা বলবি, জেলাস, কারণ দ্যাট ওয়াজ আ হিট ফিল্ম, আমি জানি তুই এইটা বলবি, জেলাস কোথাকার, মানে চলে গেল। গিয়ে যখন করলো তখন একদম উল্টো একটা অ্যাক্টিং করলো, তখন মনে হয় যে না ঠিক আছে একে ছাড়া হবে না। তুমি সত্যি এরকম করো? হ্যাঁ হ্যাঁ সবার সাথে। ওর সঙ্গে করব না তো কার সঙ্গে করব? 21 বছর হয়ে গেল তোমাদের বন্ধুত্ব। হ্যাঁ ওর সঙ্গে করব না তো কার সঙ্গে করব? ও আমার বন্ধু, আমার দিদি, ও আমার মা, ও আমার সব, তো ওকে করব না অত্যাচার, তা কাকে করব? এটা তুমি ছেড়ে দাও, মানে এটা রাইট আছে, আমার ধরারই নেই, আমি ছাড়াই আছে ওটা, আমার ধরারই নেই। আমি শেষের দিকেই যাবো, একদম শেষের দিকে যাবো। সেটা হচ্ছে যে একটা এবার একটু এত হাসি ঠাট্টার মধ্যে আমার একটা গুরু গম্ভীর করা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে ইন্ডাস্ট্রিতে অনেক কিছু হচ্ছে আমাদের, এবং মানুষের তুমিও সেটা জানো যে অনেক কিছু হচ্ছে, টালমাটাল অবস্থার মধ্যে যাচ্ছে, পরিচালকদের একাংশ ক্ষুণ্ণ, প্রযোজকদের একাংশ ক্ষুণ্ণ, তার মধ্যে আরেকটা বিষয় সেটা হচ্ছে যে ফেডারেশনের কথা বলছি আমরা। তোমরা ঠিক কি বুঝছো বলো তো, মানে তোমরা এত বছর দুজনই তুমি অভিনেতা হয়েছো, তারপরে পরিচালক হয়েছো, প্রযোজকের দুঃখ কষ্ট বুঝতে পারছো, আর আমি অপাদিকে বলবো, অপাদি তুমি কোন দিকটায় রয়েছো বা কোন দিকটা ভাবছো? মানু আগে বলেন, তারপর আমি বলছি। সেটা হচ্ছে আমাদের এই ছবি যখন করছি 5 নম্বর স্বপ্নমহলে, আমরা একটা পুরোনো বাড়িতে শুট করেছিলাম, যে পুরোনো বাড়িটা ভাঙা হবে, সেই বাড়িটাতেই শুট করেছিলাম আমরা। সেই বাড়িটা আমরা যে কদিন নিলাম তারপরেই বাড়িটা ভাঙা হবে, ওনারা বলেই ছিলেন যে এই দিনের বেশি কিন্তু দিতে পারবো না। যখন আমরা শুট করতে করতে হঠাৎ আমাদের মাথায় এলো যে তার মধ্যে একটা দিন হচ্ছে কিশোর কুমারের জন্মদিন, যে দিন ফেডারেশন ফাংশন করে সবাইকে গান শোনার বলে সকাল থেকে বিকেল অবধি শুটিং বন্ধ থাকে। এবার আমরা নাইট শিফট করতে পারবো না, আমার আর্টিস্ট অ্যাভেলেবিলিটি নেই, তো আমরা খবর নিলাম যে এর আগে ফেডারেশন স্পেশাল পারমিশন দিয়েছে কাউকে, তো আমরা অ্যাপ্লাই করলাম। আমার সঙ্গে স্বরূপ বিশ্বাসের নিজের কথা হলো, 4-5 বার কথা হলো, বললে আমরা দেখছি দিদি আমরা দেখছি দিদি, বুঝতে পারছি তোমার ক্রাইসিসটা, আমরা দেখছি দিদি। যেদিন আমার শুটিংটা লাগবে তার আগের দিন অবধি দেখছি দিদি, তো আমি ধরেই নিয়েছি তার মানে তো আমি চান্স পাচ্ছি আমাকে দেওয়া। এটাও বললো যে অনেকেই অ্যাপ্লাই করেছিলাম, দেখো তাদের কারুর তো যে লোকেশন ভাঙা পড়বে না, তো আমাকে বলো।
বলে দেখছি দিদি। যেদিন আমার ধরো 4 তারিখে অনুষ্ঠানটা, ধরো 2 তারিখে আমার কাছে ফাইনাল মেল এলো যে আমরা তোমাকে অ্যালাউ করছি না কারো করার জন্য, কারণ তাহলে অন্যরাও চাইবে। এবং সে মেলে একটা লাইন অ্যাটাচড করা, তোমরা এসো সবাই মিলে একসঙ্গে বসে গান শুনবে। কতখানি স্পর্ধা! স্পর্ধা এই অর্থে, কি অর্থে স্পর্ধা? আমি একটা ফেডারেশনের হয়ে একটা মেল পাঠাচ্ছি, আমার ফেডারেশনের আন্ডারে কাজ করছে কিছু মানুষ, সেই মানুষকে একটা মেল পাঠাচ্ছি কাজটা বন্ধ করার জন্য। বন্ধ করার জন্য কি কারণে? কোনো দুর্ঘটনা? না। কোনো টেকনিক্যাল প্রবলেম? না। কেউ মারা গেছেন? না। পলিটিক্যাল প্রবলেম? কোনো অ্যাজিটেশন? কোনোটাই না। কি? আমরা আনন্দ করব, আমরা গান শুনবো। হ্যাঁ, অ্যানাউন্সড বাই অনেক বছর এই দিনটা কিশোর কুমারের গান হয়। একটা দিন আমার শুটিং টেনিয়ার থেকে কমে গেল। 15 দিনের শুটিং হয় 14 দিনে শেষ করতে হলো। সব থেকে মজা কি, আমি যেটা করলাম, আমি মুখে কি বলি, আমি আমার টেকনিশিয়ান ভাইদের জন্য লড়ছি। ফেডারেশন কি বলে? বলে তো এটা, তোমার টেকনিশিয়ান ভাইদের একদিনের টাকা ছিল। আমার যে 15 দিনের শুটটা 14 দিনে করতে হলো। কিশোর কুমারের গান জন্মদিনে অন্য কুমারীদের গান শুনতে যাওয়াটা এতটা ইম্পর্টেন্ট শুটিং ছেড়ে, এবং সেই ইনভিটেশন আমাকে দেওয়া হলো যে তোমার শুটিং হ্যাম্পার করলাম, করে ফাংশন করব, তুমি এসে গান শোনো আমাদের সঙ্গে। তার মানে কি? আধিপত্যের অহংকার। এই অহংকারের জন্য 134টা ছবি হয়েছিল গত বছর, এই বছর 137টা, এই বছর হয়েছে 34টা। আমার নিজের জীবনে হয়েছে পুজোর আগে 5টা অ্যাডভার্টাইজমেন্ট এসেছিল। অপা অ্যাড করতে যাচ্ছে মুম্বাই, কলকাতায় অ্যাড কোম্পানি অ্যাড করছে না, একটা স্টিল করেছি এখানে, বাকি 3টের অফার ছিল বাইরে মুম্বাই। তারা পরিষ্কার বলেছে যে বাংলা অ্যাড মুম্বাইতে করবে, দিদি আসুন, কমফর্টের শেষ কথা, এখানে করবো না। কেন? পাগল নাকি? এই ফেডারেশনের আন্ডারে কেউ কাজ করে? আমি কোট আনকোট করে বললাম। গেল কার কাজ? কলকাতার গেল, কলকাতা ইন্ডাস্ট্রির হাত থেকে কাজ গেল, এখান থেকে হাউস গেল, কত হাউস বেরিয়ে যাচ্ছে। শুধু এই অত্যাচারে কাজ করবে না, অত্যাচারই বলবো আমি, আন্ডারলাইন করে বলবো, এই অত্যাচারে কাজ করবে না বলে। কেন হবে এটা? সব ন্যাশনাল বিজ্ঞাপন, আমি যা করি তো সমস্ত ন্যাশনাল বিজ্ঞাপন। এই প্রথম একটা মানে গত 5 তারিখ আমি কলকাতায় কোনো বিজ্ঞাপন করলাম, যেটা শিবু করলো, সেটা ন্যাশনাল ব্র্যান্ডের। বাদ বাকি আমি যতগুলো, আমি তো সব থেকে বেশি বিজ্ঞাপন করি, যতগুলো বিজ্ঞাপন করেছি সব হয় চেন্নাই, না হলে মুম্বাই। এই মানে 2024 তো 24 এবং 23 মিলিয়ে যত বিজ্ঞাপন করেছি, হয় আমি চেন্নাই গেছি, নয় আমি মুম্বাই। কিন্তু সেগুলো বাংলা বিজ্ঞাপন, প্রোডিউসার বা বাঙালি, কাজ হচ্ছে বাংলা কাজ, তারা বাংলায় করবে না। এবং কলকাতায় যে করিনি বিজ্ঞাপন সেটা বলে ভুল হবে, কলকাতাতেও করেছি, কিন্তু তুলনামূলকভাবে কম। ম্যাক্সিমাম যত, কারণ ওইগুলো না, ওই বিজ্ঞাপনগুলো যদি আমাদের প্রক্টার এন্ড গ্যাম্বল এইসব কোম্পানির যদি বিজ্ঞাপন কলকাতায় আসে, তাহলে কি হয়? আমাদের ইন্ডাস্ট্রিরও গ্ল্যামার বাড়ে। এটা তো ঘটনা, গ্ল্যামার বাড়ে, শিফট বাড়ে, টেকনিশিয়ান দাদাদের শিফট বাড়ছে, পেমেন্ট বাড়ছে, এখানে সব হয়। কই? কেন হবে না? কেন এই চাপগুলো দেয়া? তুমি জানো আমাদের এই ছবিতে আউটডোর যদি হয়, আমার এই ছবি স্বপ্নমালান বলে বলছি না, ধরো কোনো ছবিতে যদি আউটডোর হবে, গাছ এইখানে আউটডোর হবে, মাটিতে কাজ হবে, সেখানে আমাকে ওই ক্যাটওয়াক কেন নিতে হবে? কেন? যুক্তিটা কি? গিল্ড আছে বলে তো, গিল্ডে তারা আছে বলে আমাকে তাকে নিতে হবে। আমি শুনেছি এটা গল্প, জগন্নাথ গুহ ডিরেক্টর মারা গেছেন, তার একটা গল্প শুনেছিলাম। তাই জন্য আউটডোর গেছে, তাকেও মাস বলেছে তোমাকে ক্যাটওয়াক নিতেই হবে, বলে ঠিক আছে নেবো। কি করবে তারা? বলে হাইটের সব কাজ করে দেবে। বলে বাহ, খুব ভালো কথা। সেখানে গিয়ে জগন্নাথ দা বলেছিলেন এই শট নিতে পারবো না, দাঁড়াও, বলে যে ক্যাটওয়াকের ছবি তাকে ডেকে বলেছিলেন, বাবা যা, ওই দেখ দূরে ওই যে নারকোল গাছ, আমি তো শীতকালে করছি, এখন ডাব থাকবে না, তুই ওই দূরে, এই উল্টো বললাম, শীতকালে শুট করছি খেজুর গাছ, বলে যা ওই এগুলো পেরে নিয়ে আয়, এটা গরমকালের শুট করছি শীতকালে, বলে দেখ কলসি বাঁধা আছে।
কিন্তু আসলে তো ওটা গরমকালের বিয়ে প্রেক্ষাপট, ওটা থাকবে না। বলে আমি খেজুর গাছে উঠে কলসি পারবো বলে, তোর তো ওপরেরই কাজ। ফোন টু ফেডারেশন থেকে ফোন, দাদা তুমি তো বলেছো ওপরের কাজ, বলে ছেড়ে দিন আপনি ওকে 1 শিফটের টাকা দিন, ফেরত পাঠিয়ে দিন। এটা কজন দেখাতে পারবে? একদম জগাদা আমার প্রথম ডিরেক্টর ছিল, জগাদাই আমাকে এই কাজ কতজনের আছে, এবং ওইখান থেকেই আমি শিখেছি প্রথম থেকে যে কিভাবে কথা বলতে হয়। একদমই অ্যাকচুয়ালি ব্যাপার যেটা হচ্ছে, নিয়ম জিনিসটা না মানুষের জন্য তৈরি হয়েছিল, যে মানুষের ভালো থাকার জন্য, মানুষের সুবিধার্থে নিয়ম তৈরি হয়েছিল। এরা কি করছে আস্তে আস্তে, কি হচ্ছে সব জায়গায়, নট অনলি আমাদের ইন্ডাস্ট্রি, সব জায়গায় নিয়মের জন্য মানুষকে সবাই তৈরি করে ফেলছে। এখন নিয়মটা নিজেদের স্বার্থে ইউজ করা হচ্ছে। এক্স্যাক্টলি তাই তো, নিয়মের জন্য মানুষ তৈরি করে, যার ফলে কি হচ্ছে যে কোনো জায়গা ভীষণ সংকীর্ণ হয়ে যাচ্ছে। মানসিকতা যেরকম সংকীর্ণ হচ্ছে, সেরকম সমস্ত জায়গা সংকীর্ণ হচ্ছে। যেটা বললো গত বছর 134টা ছবি হয়েছিল, এবছর 34টা ছবি হয়েছে, সামনের বছর আরো কমবে, এবং সবাই মিলে পাত্তারি ল্যাজ গুটিয়ে যাবে বম্বেতে। মানে সবাই চেষ্টা করছে, শেরকে জিতারে সবাই চেষ্টা করছে বম্বেতে যাওয়া, আমরাও গিয়ে কাজ করছি, কিন্তু এটা তো প্রাপ্য না। এবং আমি চাই এখানে একটা সলিড পরিবর্তন আসে। না সত্যি কথা বলতে কি একদম ওপেন হার্টেডলি বলছে। আমরা শুভঙ্করের মধ্যে এই নিয়ে কথাও হয়, জানিস তো, যে এমনও হতে পারে 2-3টে ছবি করার পর হয়তো আমরা ওখানে গিয়ে শুট করবো, বলে যে আমি ওখানকার ইম্পার রেজিস্ট্রেশন করবো। এবং আরেকটা জিনিস দরকার, যেটা শুভর মতো মানে কিছু প্রোডিউসার আমাদের দরকার, কারণ আমাদের প্রোডিউসারের সংখ্যাটাও তো কম। ছেলে দরকার। শুভর মতো কিছু প্রোডিউসার যদি আসে, যাদের লড়বারও ক্ষমতা আছে, চিৎকার করার ক্ষমতা আছে, ভালো ছবি বানানোর এবং অনেস্টলি কাজ করার কোমরের জোর আছে, সুতরাং তাহলে আমাদের মনে হয় যে আমাদের একটা মানে চাকাটা আবার অন্যভাবে ঘুরবে। ঠিক, আমরা অনেকটাই কথা বলে ফেললাম। আমি জাস্ট শেষ প্রশ্ন এটাই করব যে এই প্রতিবন্ধকতা, এত চাপ, এত সমস্যার মধ্যে থেকে দাঁড়িয়ে আমরা সবাই ছবিটাকে ভালোবাসি, এবং সত্যি আমরা বাংলা ছবিকে ভালোবাসি বলে আমরা তিনজন এখনো কথা বলছি বাংলা ছবি যেন কোনো একটা দিকে যাক, একটা ভালো দিকে যাক। তাই আমরা চেষ্টা করার জন্য এই গোটা আমাদের এই আড্ডাটাই তাই নিয়ে হচ্ছে। এই প্রতিবন্ধকতা, এই চাপ, প্রেশার পেরিয়েও কেন আপনাদের ছবিটা সবাই দেখতে আসবে? না তোমাদের আপনাদের করে ফেলছি, তোমাদের ছবিটা কেন দেখতে আসবে এটা একটু বলো। ছবিটা খুব খারাপ ছবি বলে এই জন্য সবাই দেখতে আসবে। খারাপ ছবি, খারাপ গল্প, খারাপ পরিচালক, খারাপ আর্টিস্ট, সমস্ত কিছু বলে এত খারাপের কম্বিনেশন তো কোথাও হবে না, ওই জন্য দেখতে আসতে হবে। হ্যাঁ, আর আমার বক্তব্য হলো যে হ্যাঁ ইটস ট্রু। আর একটা বক্তব্য হলো যে যখন আমি প্রথম ছবির প্রমোশনে যেতাম বিভিন্ন হলে, হ্যাঁ হল নেই, হ্যাঁ শো নেই, যেখানে শুভঙ্কর ব্যাকা পানি আমাকে টেনে টেনে নিয়ে না গেছে, ফেলেও দিয়েছে আমাকে, ফেলে আবার এরকম টেনে করেছো কেন, দাঁড়াও ওটা টেনে তুলে দাঁড় করিয়ে আবার আমাকে দর্শনের ইন্টারাকশন করিয়েছে। তো সেই প্রত্যেকটা জায়গায় আমরা কিন্তু শুনেছি আপনার পরের ছবি কবে আসছে। সেই জন্য দর্শকদের বলা, আপনাদের জন্য পরের ছবি বানানো হয়েছে, 3 নম্বর ছবি বানাবো কিনা, বানাতে পারবো কিনা, সেটা আপনাদের হাতে। বেশ, আমি শুধু একটা জিনিস দিয়ে তোমাদের শেষ করতে চাই, সেটা হচ্ছে প্রথম ছবিতে তোমরা যেরকম ভাবে হা হা করে হাসছিলে ওই লাফিং ক্লাবের এরকম ভাবে, তোমাদেরকে ওই জয়ের হাসিটা একটু হাসতে দিতে চাই। ওই একাই পারবে জয়ের হাসি, এসে দে না জয়ের হাসিটা আমাদের 20 তারিখ রিলিজ হচ্ছে। না 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 না, জয়ের হাসি 20 তারিখ রিলিজ হচ্ছে, তো আমি 25 তারিখ এসে দেবো। ঠিক 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 ঠিক, একদম 25 তারিখ সান্টা ক্লজ আমাকে ওই হাসিটা হাসাবে, ওই গিফটটা নিয়ে আসবে ঝুলি করে। বেশ, তাহলে আমাদের এই কথোপকথন এবং আড্ডা আপাতত শেষ হলো। সবাইকে তোমরাই একবার বলে দাও, আমি চেষ্টা করবো না, তোমরা একবার বলে দাও। সবাই ভালো থাকবেন, এই বছরটা শেষ, পরের বছর আসছে, তার আগে আমাদের ছবি আসছে। বাংলা ইন্ডাস্ট্রি এই শীতে আপনাদের জন্য অনেকগুলো ছবি নিয়ে এসছে, সবকটা ছবি দেখবেন, তার মধ্যে আমাদের ছবিও দেখবেন, দেখার পর ঠিক করবেন সেকেন্ড বার কোনটা দেখবেন। আমি আপনাদের বলছি যে ছবি আমরা বানাই সিনেমা হলে গিয়ে দেখার জন্য, আপনারা অবশ্যই সপরিবারে হলে এসে ছবিটা দেখুন। মানুষের কোনো কিছু কাউকে কোনোদিন ডিপ্রাইভ করে না, না ওর অভিনয়, না যখন ও গেম শো যায়, না ওর কথা, আর ওর ছবি তো নয়। সুতরাং ওকে আপনারা প্রথম ছবিতে ভালোবাসায় ঘুরিয়ে দিয়েছেন, আপনারা আসুন সপরিবারে ছবিটা দেখুন, আমাদের ছবিকে সফল করুন, এবং আপনারাই হচ্ছে আমাদের পাবলিসিটি, আমরা যেটা প্রমোশন বলি সেটা হচ্ছে আপনারাই আমাদের কাছে সব। আপনারা বললে আমাদের ছবি কিন্তু অনেক দিন যাবে।